হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসনিম পিয়া পর্ব ৪৮। হ্যাঁ, এটাই সত্যি। আরিশ কখনোই অরাকে নিজের থেকে আলাদা হতে দেবে না। একদম ঠিক বুঝতে পেরেছ। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। যদি জান্নাতের নিয়ামত হই আমরা, সেখানেও আমি শুধু তোমাকেই চাই হামিংবার্ড। কথা শেষে অরার দিকে গভীর ভালোবাসা মাখা দৃষ্টিতে তাকালো আরিশ। অরা ধীরে ধীরে এগিয়ে এসে আরিশের বুকের উপর মাথা রাখলো। আরিশ তাকে শক্তভাবে জড়িয়ে নিল বুকে। আমিও আপনার সাথে থাকতে চাই, কিন্তু মাঝে মধ্যে আপনার টক্সিক আচরণ খারাপ লাগে খুব। আরিশ গভীর নিঃশ্বাস ছাড়লো, চোখ নামিয়ে বলল, কি করব বলো, আমি চাইলেও নিজেকে পরিবর্তন করতে পারছি না। তার কণ্ঠে হতাশা, কিন্তু চোখে ভালোবাসার অপরাধবোধ। ওরা মুচকি হাসলো, মাথাটা একটু কাত করে আরিশের চোখে চোখ রাখলো। সে হাসি অভিমানী কিন্তু ভালোবাসায় পূর্ণ। দুজন এখন সামনাসামনি দাঁড়িয়ে, আরিশের কাঁধে অরার হাত আর অরার কোমরে আরিশের শক্ত বাহু জড়িয়ে। চারপাশে ফেরারি লাইটের আলো ঝলমল করছে, দূর থেকে আত্মীয় স্বজনের হাসি কোলাহল ভেসে আসছে। তবু ওদের মাঝখানে যেন এক টুকরো নির্জন জগৎ। কেবল তারা দুজন একে অন্যের অস্তিত্বে ডুবে। পরিবর্তন কেন করবেন? কারো ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। কারণ যে আপনাকে ভালোবাসবে, আপনি যেমন তেমনটা জেনে শুনে ভালোবাসবে। আর সামনে নিজেকে অন্যরকম দেখানোর প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, যদি নিজের মধ্যে কোনো খারাপ গুণ থাকে, সেটা অবশ্যই বর্জন করা দরকার। ওরা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, চোখে মুখে বুদ্ধিদীপ্ত একটা প্রশান্তি খেলা করছিল। ওয়াও, আমার ছোট্ট পাখিটা এত সুন্দর করে কথা বলা শিখলো কবে? আরিশ অবাক হয়ে তাকালো অরার দিকে, ঠোঁটের কোণে প্রশ্রয় মাখা হাসি। আমি মোটেও ছোট নেই এখন। 20 বছরের পা রেখেছি এই বয়সে, আমার কত বান্ধবীরা তো মাও হয়ে গেছে। অরা চোখ গোল করে বলল, গাল ফুলিয়ে একটুখানি রাগ দেখানোর চেষ্টা করলো। তুমি চাইলে আমরাও বাবা মা হতে পারি, শুধু একবার বলো তুমি রাজি। আরিশ কপট কণ্ঠে বলল, চোখে মুখে দুষ্টু হাসির ঝিলিক। ধ্যাত, আমি তা বলিনি। লজ্জায় মাথা নিচু করে হাসি চেপে বলল ওরা, তা বললেও হবে না, কিছু সমস্যা আছে একটা। এবার একটু গম্ভীর হলো আরিশ, ভ্রু কুঁচকে তাকালো সামনের দিকে। কি সমস্যা? ওরা ভ্রু তুলে কৌতূহল নিয়ে তাকালো আরিশের দিকে। আমি বাবা হতে চাই না। কি? চমকে উঠে হাঁ করে তাকিয়ে রইল ওরা। হ্যাঁ, আমি তোমার সন্তানের বাবা হতে চাই না, কারণ তুমি আমার থেকে বেশি বাচ্চার পেছনে সময় ব্যয় করবে। আমার সেসব সহ্য হবে না। আরিশ গম্ভীর চোখে তাকিয়ে বলল, যেন মনের গভীর থেকে কথাগুলো বেরিয়ে আসছে, আপনি আসলেই পাগল? বাচ্চার সাথেও হিংসা করবেন? বিরক্ত কণ্ঠে বলে চোখ বড় বড় করলো ওরা। মুখে একটা অবিশ্বাসের ছাপ। চুপ করে রইল আরিশ। কিছু একটা ভাবছে সে। ভ্রু কুঁচকে চোখ নামিয়ে ফেলল, তারপর হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে বেবি যদি তোমার মতো কিউট একটা পাখি হয়, তবে মানাতে চেষ্টা করব। একটু হেসে গাল চুলকে বলল আরিশ, যেন নিজের কথায় নিজেই মজা পাচ্ছে। ওরা মুচকি হাসলো, তারপর আলতো করে আরিশের চুলের মধ্যে হাত দিয়ে হালকা নেড়ে দিল একবার। আরিশ খানিকটা চমকে তাকালো অরার দিকে। মুহূর্তেই নরম হয়ে গেল তার মুখের ভাব। মায়ের মতো স্পর্শটাই যেন মনটা কেঁপে উঠল তার। হঠাৎ করে মুখটা গম্ভীর হয়ে গেল, চোখে ভেসে উঠল অতীতের কোনো স্মৃতি। চুপচাপ উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করল আরিশ, একটাও শব্দ না করে। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল তার পিছনে। সে কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল হতবিহ্বল হয়ে। ঘড়িতে সময় রাত 11টা। অতিথিরা সবাই নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া সেরে যে যার বাড়ি চলে গিয়েছেন। অরার বাবা মা তাসলিমা খাতুন, ওনারাও খেতে দিয়ে শুতে চলে গেছেন। বাকি আছে কেবল তামান্না, তালহা ও অরা আরিশ। তামান্না রান্নাঘরে নিজেদের জন্য খাবার গরম করছে, তালহা ড্রয়িং রুমে বসে ফোন নিয়ে ব্যস্ত। আরিশ ওরা নিজেদের ঘরে আছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিশ, দৃষ্টি তার দূর আকাশে। ওরা সাহস করে আরিশের সাথে কথা বলতেও পারছে না। আয়নার সামনে বসে গয়নাগাটি খুলে রাখছে সে, আর মাঝে মধ্যে আরিশকে দেখছে। আচমকা ভদ্রলোকের কি হলো, সেটাই বোধগম্য হচ্ছে না ওরার। এই কমাসে আরিশকে কখনো এইরকম চুপচাপ থাকতে দেখেনি, বরং রাগ করে চিৎকার চেঁচামেচি করাতেই আরিশ ঠিকঠাক লাগে। কিন্তু আজ হঠাৎ আরিশের এই নিস্তব্ধতা ওরাকে ভাবাচ্ছে। সেই রাতে আরিশের সাথে আর কথা বলা হলো না তার। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। আরিশ খেয়েছিল, তবে অল্প। ওরাও বিশেষ কিছু খায়নি। বিছানায় শুতেই দু চোখ জুড়ে ঘুম ভর করেছে তার। বিয়ের পর আজ প্রথম আরিশের হাতের ওপর না শুয়ে বালিশে শুয়েছে সে। মনটা অস্থির লাগছে। আরিশের কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল টেরও পায়নি ওরা। মাঝরাতে আচমকা হাত পায়ে একরকম নরম চাপ অনুভব করে ওরার ঘুম ভেঙে গেল। চোখের পাতা ভারী, কিন্তু শরীরের অস্বাভাবিক অবস্থান যেন তাকে অচেতন করে তুলল। ঘুম ঘুম চোখে পাশে তাকিয়ে দেখলো আরিশ নেই।
হঠাৎ করে বুকের ভেতরটা ধক করে উঠল, পুরো ঘুম কেটে গেল তার। বসে উঠতে গিয়েও থমকে গেল ওরা, হাত পা যেন নড়ছে না ঠিকঠাক। ঘাড় কাত করে তাকিয়ে চমকে উঠল সে। পায়ের গোড়ালি দুটো শক্ত দড়িতে বাঁধা, হাত দুটো বিছানার মাথায় লাগানো কাঠের ফ্রেমে রুমাল দিয়ে বাঁধা। যতটা মজবুত ঠিক ততটাই নরমভাবে, যেন কষ্ট না হয়। স্তম্ভিত ওরা কিছুক্ষণ নিস্তব্ধে তাকিয়ে রইল নিজের অচল শরীরের দিকে। হালকা ঘাবড়ে গেলেও তার মনে হচ্ছিল এই কাজ আরিশ ছাড়া কেউ করতে পারে না। তার ভাবনার ছেদ পড়ল একটা কাপা গোঙানির শব্দে। মাথা কাত করে ফ্লোরে তাকাতে ওরার চোখ আটকে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আরিশ, মুখ গুজে রেখেছে নিজের হাঁটুতে। এলোমেলো চুলে ঢাকা মুখটা আবছা আলোয় অস্বস্তিকরভাবে অচেনা লাগছে। এক মুহূর্তের জন্য গলার স্বর আটকে গেল ওরার, তবুও সাহস করে ডাকলো সে, আরিশ, কি হয়েছে আপনার? গলায় কাঁপুনি, চোখে মিশ্র ভয় আর উদ্বেগ। ধীরে ধীরে মাথা তুলে তাকালো আরিশ। চোখ লাল, মুখ শুকিয়ে গেছে, যেন বহুক্ষণ কেঁদেছে সে। কোনো কথা না বলে সেখানে কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল। আপনি ঠিক আছেন? অরার কণ্ঠে এবার গভীর উদ্বেগ। নিজের অবস্থার কথা ভুলে গিয়ে শুধু আরিশকে নিয়েই ভাবছে সে। আরিশ যেন এই প্রশ্নেই একটু চমকালো, চোখে মুখে মেঘের মতো আবেগ খেলা করলো। ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে, নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে এলো। ওরা অবচেতনেই দম ছাড়ল। তাহলে ঠিক আছে ও। বিছানায় বসে অরার চোখে চোখ রাখলো আরিশ। এবার আলোয় স্পষ্ট দেখা গেল তার গাল বেয়ে কাঁচা নোনা জল গড়িয়ে পড়ছে এখনো। অরার কপালে ভাঁজ পড়ে গেল। অবিশ্বাস আর বিস্ময়ে ভরে উঠল তার চোখ। আরিশ কাঁদছে? সে তো কখনো কাঁদে না। ভাঙা গলায় আরিশ বলল, তোমার ভয় করছে হামিংবার্ড? আমাকে ভয় পাও তুমি? কণ্ঠটা যেন শিশুর মতো ভাঙা, আর চোখ জোড়া বৃষ্টি ভেজা বিকেলের আকাশ। ওরা মাথা নাড়ল ধীরে, চোখে স্থির বিশ্বাস। না, আপনাকে ভয় পাবো কেন? যে মানুষটা আমাকে এত ভালোবাসায় মুড়ে রেখেছে, তার কাছে কিসের ভয়? ঠোঁটের কোণে একটুখানি মায়ামাখা হাসি, চোখে নিখাত স্নেহ। আরিশ ফ্যাল করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো আরো ছলছল করে উঠল। চুপচাপ নিঃশব্দে সে অরার হাতের বাঁধন খুলে দিতে লাগলো, খুব যত্নে, খুব ধীরে। ওরা বুঝতে পারছে আরিশ ভেতরে একদম ভেঙে পড়েছে। কিছু একটা হয়েছে যা তাকে তছনছ করে দিয়েছে। হাত খুলে দেবার পর ওরা ধীরে ধীরে উঠে বসলো। দুজনের চোখে চোখ আটকে রইল এক মুহূর্ত। আচমকা কোনো কিছু না বলে আরিশ ওরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল, যেন কোনো বাঁধ ভেঙে গেল তার ভেতরে। ওরা প্রথমে থমকে গেল, পুরো মুহূর্তটা থেমে গেল চারপাশে। তারপর ধীরে ধীরে সে নিজের দুই হাত দিয়ে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নারত কণ্ঠে ফিসফিসিয়ে বলল আরিশ, শোনো হামিংবার্ড, তুমিও কি একদিন আমায় ছেড়ে চলে যাবে? তুমি তো জোর করে আছো এখানে, তাই না? আমি বেঁধে রেখেছি, না হলে অনেক আগেই উড়ে যেতে। তুমি উড়েই যেতে চাও, তাই না পাখি? অরার বুকটা মোচড় দিয়ে উঠল এমন অসহায় ভাঙা কণ্ঠ শুনে। ভিতরে ভিতরে কেঁপে উঠল সে। প্রিয় মানুষকে হারানোর ভয় একজন মানুষকে কিভাবে এতটা তছনছ করে দিতে পারে, সেটাই যেন এবার স্পষ্টভাবে অনুভব করলো ওরা। ধীরে হাত বাড়িয়ে আরিশের মুখের কাছে আনলো নিজের কপাল। অরার কপাল ঠেকলো আরিশের কপালে। চোখে চোখ রেখে সে ধীরে বলল, আমি কোথাও যাব না রাগীভূত। আমি আপনাকে ভালোবাসি, ঠিক যেমন আপনি আমাকে ভালোবাসেন। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, থাকবো। প্লিজ শান্ত হন। আরিশ যেন কিছু বলার শক্তিও হারিয়ে ফেলেছিল, কেবল অরার চোখের দিকে তাকিয়েছিল নিঃশব্দে। পর মুহূর্তে তার চোখ জোড়া জলে ভরে উঠল। মাথা নিচু করে কপালে চুমু খেলো, তারপর এলোমেলোভাবে ঠোঁট ছুঁয়ে দিল চোখে, নাকে, গালে। আর ওরাও দুই হাতে আলতো করে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসা ছড়িয়ে দিল স্পর্শে, চোখে, প্রশ্বাসে। আমার না সবসময় মনে হয় এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম। আর সে একটু থেমে আবারও ফিসফিস করে বলল, ঘুমাতে পারি না আজকাল, দুঃস্বপ্ন দেখি, তুমি নেই কোথাও। না আরিশ, দুঃস্বপ্ন শুধু মনের ধোঁয়াশা, ওগুলো কখনো সত্যি হয় না। আরিশ এবার অরার পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে কোলে তুলে বসালো। আমি একটা কাজ করব। কি কাজ? অরার চোখে খেলা করে কৌতূহল। একটা চুক্তিপত্র বানাবো যেখানে লেখা থাকবে তুমি আজীবন আমার সঙ্গে থাকবে। অরার মুখে হাসি ফুটে উঠল। সে হালকা চুমু খেলো আরিশের ঠোঁটে, মিষ্টি কণ্ঠে বলল, আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আগে তো আপনি নিজের মতো হয়ে আসুন। এভাবে ভাঙাচোরা লাগছে। আর আপনি আনরোমান্টিক হয়ে গেছেন। শেষ কথাটা একটু নিচু স্বরে বলল ওরা, যেন মজা করেই। আরিশ থমকে গিয়ে তাকালো, তারপর চোখ বড় বড় করে বলল, আমি আরিশ খান আনরোম্যান্টিক? শুনুন মহারানী, আপনাকে স্পেশাল ফিল করানোর জন্য কতটা কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি তা আপনি বুঝবেন না। কেন বুঝবো না?
কারণ তুমি পুরুষ মানুষ নও। ওরা হেসে ফেলল। আরিশ ওরার কপালের কাছে ঝুঁকে এসে বলল, মানুষ আসলে কি চায় সে নিজেই জানে না পাখি। যখন অস্বাভাবিক আচরণ করতাম, জোর করে কাছে টানতাম, তখন বলতে স্বাভাবিক হন। এখন ভদ্রলোক হয়ে গেলাম, এখন বলতেছো আগের মতো হন। ওরা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না মানে, মানে আমি বুঝে গেছি তুমি জোর করে আদরে অভ্যস্ত হয়ে গেছো। চোখে এক চিলতে দুষ্টুমির ঝলক। তারপর হঠাৎ গম্ভীর স্বরে বলল, ওয়েট, সকালে ফ্লাইট, রাতে মন মেজাজ খারাপ ছিল বলে বলা হয়নি। আগামীকাল ইতালি যাচ্ছি আমরা, তোমার পছন্দের পাহাড়ি এলাকা ইটালির টাস্কানিতে যাচ্ছি। সত্যি? কিন্তু কিছুই তো গোছানো হয়নি। এখনই গুছিয়ে নিই, কেবল দরকারি জিনিস নেবে, বাকিটা শপিং করে নেব। ওকে, চলো তাহলে হামিংবার্ড। আরিশ ওরাকে নামিয়ে রুমের বাতি জ্বালালো। আলোর নিচে ওরা দুজনে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, একটা ছোট রাতের কান্না পেরিয়ে এক নতুন সকালকে স্বাগত জানাতে। সকালের শুরুটাই খারাপ খবর দিয়ে হয়েছে রহমান চৌধুরীর জন্য। কোম্পানির বড় রকমের ক্ষতির খবর পেয়ে তার মন মেজাজ একেবারে বিগড়ে গেছে। আরিশের সঙ্গে সেই ঘটনার পর থেকেই চৌধুরী ইন্ডাস্ট্রিজ ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। রহমানের এখন আর বুঝতে বাকি নেই এই সব কিছুই তেজরিন খান আর আরিশের কাজ। প্রতিশোধ নিতে গিয়ে চৌধুরী ইন্ডাস্ট্রিজও আজ নুয়ে পড়েছে, সেই ভেবেই নিজের উপর বিরক্তি চেপে বসেছে। যদি অরার সঙ্গে সেদিন ওরকম কিছু না করতো, তাহলে আরিশও হয়তো এভাবে তাদের পেছনে লাগতো না। রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত রোকসানা মল্লিক। নয়নার আজ ইয়ার ফাইনাল পরীক্ষা, সকাল 10টায় পরীক্ষা শুরু, তাই সে উঠে কিছুটা রিভিশন নিচ্ছে এখন। সোলাইমান মল্লিক বসে আছেন টিভির সামনে। আগের মতো আর পত্রিকা পড়া হয়ে ওঠে না, তাই খবর জানার একমাত্র ভরসা এখন নিউজ চ্যানেলগুলো। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই চমকে উঠলেন তিনি। ফোন হাতে নিয়ে মুচকি হাসলেন। গ্রামের বাড়ি থেকে বড় ভাই আজমাইন মল্লিক ফোন দিয়েছেন। সোলাইমানের পরিবার 2 ভাই 3 বোন। তাদের মা আঞ্জুম মল্লিক থাকেন আজমাইনের সঙ্গে গ্রামে। বাবা মারা গেছেন বহু বছর আগে। ছোট বোন রিনা থাকেন একই গ্রামে। তার একমাত্র ছেলে নিশান। বাকি বোন থাকে অন্য শহরে। তাদের সঙ্গে সোলাইমান বা আজমাইনের কোনো যোগাযোগ নেই। সোলাইমানের স্ত্রী রোকসানাকে বিয়ে করার কারণে তারা সম্পর্ক ছিন্ন করেছিল। প্রথম দিকে পুরো পরিবারই রোকসানাকে গ্রহণ করতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওরা ও রোকসানার সরলতা, আন্তরিকতা আর ভালোবাসায় গলে যায় সবাই। আজমাইন, রিনা, এমনকি আঞ্জুম মল্লিকও। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আজমাইন ভাইয়ের কণ্ঠে ভরপুর আন্তরিকতা। আলহামদুলিল্লাহ, মা কেমন আছেন? সোলাইমানের কণ্ঠে কৌতূহল আর মায়া। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তোরা তো এমনি গ্রামে আসবি না, তাই দরকারে কল দিলাম। ভাইয়ের কথায় এক ধরনের অভিমান লুকানো। ভাইয়ের এমন কথায় খানিকটা সংকোচে পড়ে গেলেন সোলাইমান। দীর্ঘদিন গ্রামে না যাওয়া, মার সঙ্গে দেখা না হওয়া, সব মিলিয়ে একটা অস্বস্তি বুকে চেপে বসলো। আসলে জানেনই তো কাজের। হ্যাঁ জানি বাপু, তোমার অফিস আছে, মেয়েটাকে নিজেরাই বিয়ে করিয়ে দিলি। মা ওরার জন্য খুব কষ্ট পেয়েছিলেন। মেয়েটার কি অবস্থা এখন? জামাই কি এখনো? আজমাইন মল্লিকের গলার চিন্তার ছায়া। এখন সব কিছু ঠিক আছে ভাইজান, ওরা সুখে আছে আলহামদুলিল্লাহ। সোলাইমান আশ্বাস দিলেন আত্মবিশ্বাসী গলায়। যাক আলহামদুলিল্লাহ, সুখে থাকলেই ভালো। আসমাইল মল্লিক যেন নিজের ছোট ভাইয়ের মুখে শান্তির খবর শুনে স্বস্তি পেলেন। আচ্ছা শোন, উর্মির জন্য ছেলেপক্ষ এসেছিল গতকাল। দেখাশোনার পর একেবারে হাতে আংটি পরিয়ে গেছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক হবে ইনশাল্লাহ। বুঝতেই পারছিস, মেয়ের বিয়ের 1 সপ্তাহ আগে চলে আসা চাই। উর্মি আজমাইলের বড় মেয়ে, সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে। আজমাইনের 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক আনন্দের খবর। তবে ভাইজান, 1 সপ্তাহ আগে যেতে পারবো কিনা নিশ্চিত না। অন্যের কোম্পানিতে কাজ করি, ছুটি পাওয়া কঠিন। তবে ইনশাল্লাহ বিয়ের 3-4 দিন আগে চলে যাব, রাগ করবেন না। সোলাইমান গলায় অনুশোচনা মেশানো বিনয়ের সুর। দীর্ঘশ্বাস ফেললেন আজমাইন মল্লিক। বেশ, তবে সবাইকে নিয়ে আসা চাই, অরাদেরও নিয়ে আসবি। ঠিক আছে ভাইজান। সোলাইমানের সম্মতিতে মাথা নাড়লেন ফোনের এপাশ থেকে। বেশ, তাহলে ভালো থাক, আশা করি শীঘ্রই দেখা হবে আমাদের। জি ভাইজান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে মনটা হালকা লাগলো সোলাইমানের। ভাইয়ের কণ্ঠে এক ধরনের কাছের টান ছিল, যা তার ভেতরে জমে থাকা অপরাধ বোধটুকু একটু হলেও লঘু করে দিল। রোকসানা রান্নাঘর থেকে খাবার নিয়ে এলেন ডাইনিং টেবিলে। ফোন আলাপের কিছুটা শুনে ফেলেছে নয়না, তাই ড্রয়িং রুম থেকে ছুটে এলো। বড় আব্বু কল করেছিল বাবা। নয়নার চোখে উচ্ছ্বাস। সোলাইমান মুচকি হাসলেন, মেয়ের কাঁধে হাত রেখে ডাইনিং রুমের দিকে এগোলেন। হ্যাঁ, উর্মির বিয়ের সামনে। ইয়াহু, উর্মি আপুর বিয়ে? কিন্তু কতদিন পর বাবা? নয়নার গলায় খুশি ও কৌতূহলের ঝাপটা।
চেয়ার টেনে বসলেন সোলাইমান। রোকসানা চুপচাপ খাবার পরিবেশন করছেন। বাবা মেয়ের কথা শুনে এমনিতেই সবকিছু বুঝতে পারবেন ভেবেই কিছু জিজ্ঞেস করছেন না। তা কম হলেও 15 দিন পর। সোলাইমান হিসেব করে বললেন, যাক বাঁচা গেল। আমার পরীক্ষা চলবে 12 দিন পর্যন্ত। পরীক্ষার মধ্যে বিয়ে হলে তো গেল। নয়না হেসে বলল, যেন চিন্তার পাহাড় নেমে গেছে। রোকসানা মেয়ের প্লেটে পরোটা দিতে দিতে হাসি মুখে বললেন, তোর পরীক্ষার কথা শুনলে ভাইজান হয়তো বিয়েই পিছিয়ে দিতেন। একদম ঠিক। সোলাইমান হেসে সায় দিলেন। সবাইকে খাবার দিয়ে রোকসানাও টেবিলে বসলেন। খাবার মুখে তোলার আগে একবার চোখ তুলে স্বামীর দিকে তাকালেন। মনে মনে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সারাটা জীবন বহু ঝড়ঝাপটা গেছে তার উপর দিয়ে। প্রথম স্বামীর মৃত্যু, সমাজের অবজ্ঞা সব পেরিয়ে আজ সোলাইমান মল্লিকের মতো একজন দায়িত্বশীল, ভরসাযোগ্য মানুষ তার পাশে। এটাই হয়তো জীবনের পুরস্কার। পরিকল্পনা অনুযায়ী সকালে সূর্য ওঠার আগেই বিমানবন্দরের পথে রওনা দিয়েছিল অরা আর আরিশ। সকাল 8টার ফ্লাইটে মিলানের উদ্দেশ্যে উড়ে যায় তারা। আকাশে ভেসে থাকা মেঘের ফাঁকে ফাঁকে জানালার কাছে ভেসে আসে সূর্যের সোনালি আলো। অরার চোখে তখনও খানিক বিস্ময়, খানিক স্বপ্ন। আরিশ তার পাশে বসে অরার হাতে হাত রেখেছিল। দীর্ঘ 11 ঘন্টার ভ্রমণ শেষে সন্ধ্যার ক্লান্তি মাথায় নিয়ে তারা ইতালির মাটিতে পা রাখে। স্থানীয় সময় বিকেল 3টায়। বাংলাদেশে তখন সন্ধ্যা। কফির মতো ঘন রোদ আর অপরিচিত ভাষার শব্দে যেন চারপাশের পরিবেশটাই নতুন লাগে। মিলানে নিজেদের অ্যাপার্টমেন্টে ছোট্ট বিরতি, কফির কাপ আর এক চেলতে বিশ্রামের পর ব্যাগপত্র গুছিয়ে তারা রওনা দেয় দক্ষিণ টাস্কানির সেই নির্জন পাহাড়ে ঘেরা উপত্যকার দিকে। বালডিচিয়া নামের মধ্যেই যেন একটা সুর বাজে। বালডিচিয়া যেন পাহাড় আর কুয়াশার গল্প। গাড়ির জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে পাহাড়, আঙুরের ক্ষেত, কল্পনার মতো গ্রাম আর দূরে হারিয়ে যাওয়া সোনালি বিকেল। প্রথমবার অজানা দেশের পথে সাথে আরিশ। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে অরার।